অঙ্কটি লক্ষ্য করো, এখানে অঙ্কটি কি বলা আছে না, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেয়া আছে 154 বর্গমিটার। বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল দেয়া আছে 154 বর্গমিটার। বৃত্তাকার মাঠটির পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এখন পরিলিখিত মানে কি না, পরিলিখিত বর্গক্ষেত্র তাকেই বলা হবে যে বর্গক্ষেত্রটার 4টে বাহু বৃত্তটাকে স্পর্শ করবে, বাইরের দিকে স্পর্শ করবে। বর্গক্ষেত্রটা বৃত্তের বাইরে থাকবে এবং তার বাহুগুলো বৃত্তটিকে স্পর্শ করবে, সেটাই হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। অর্থাৎ বৃত্তের বাইরে বর্গক্ষেত্র থাকবে, শুধুমাত্র তার বাহুগুলো বৃত্তটাকে টাচ করবে অর্থাৎ স্পর্শ করবে, কিন্তু কখনোই ছেদ করবে না, সেটাই হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলতে কি, অন্তর্লিখিত মানে হচ্ছে বর্গক্ষেত্রটা বৃত্তের ভেতরে থাকবে এবং তার 4টে যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। সেই রকম অবস্থায় বর্গক্ষেত্রটিকে বলা হবে বর্গক্ষেত্রটি বৃত্তের অন্তর্লিখিত। আর যদি বর্গক্ষেত্রটা বাইরে থাকে বৃত্তের এবং তার বাহুগুলো জাস্ট স্পর্শ করে অর্থাৎ টাচ করে বৃত্তটিকে, বৃত্তের পরিধিকে, তখন সেই বর্গক্ষেত্রটিকে বলা হবে পরিলিখিত বর্গক্ষেত্র বৃত্তের। এখন এখানে আমরা আগে ছবিটা আঁকব। এটা হচ্ছে বৃত্তটি, বাইরে পরিলিখিত আছে বর্গক্ষেত্রটি, তাহলে এখানে এইভাবে আঁকবো ছবিটা। অর্থাৎ এটা হলো বাইরের বর্গক্ষেত্রটি, এটা হচ্ছে বাইরের বর্গক্ষেত্র বা পরিলিখিত বর্গক্ষেত্র। এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। দেখো এখানে বাহুগুলো বৃত্তটাকে জাস্ট স্পর্শ করেছে, এটা হচ্ছে পরিলিখিত। এই বর্গক্ষেত্রটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র, পরিলিখিত পরিলিখিত বর্গক্ষেত্র। আর যদি বৃত্তের ভেতরে হয় বর্গক্ষেত্রটা, ধরো বৃত্তটাকে যদি আমরা আরেকবার আঁকি, এখানে এটা যদি বৃত্তটা হয়, এখানে যদি ভেতরে একটা বর্গক্ষেত্র আঁকি আমরা, অর্থাৎ এই বর্গক্ষেত্রটাকে বলা হবে অন্তর্লিখিত, অর্থাৎ 4টে শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থান করছে। সুতরাং এই বর্গক্ষেত্রটাকে বলা হবে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এই হলো। তাহলে এখানে উভয় ক্ষেত্রে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে হবে, কিন্তু এখানে দেয়া আছে বৃত্তের ক্ষেত্রফলটা দেয়া আছে। বৃত্তটার দুটো বৃত্তই কিন্তু একই বৃত্ত, এদের ক্ষেত্রফল দেয়া আছে। বৃত্তটার ক্ষেত্রফল দেয়া আছে। এখানে দুটো বৃত্ত, একই বৃত্তকে আমরা দুবার এঁকেছি, একবার বর্গক্ষেত্র যখন পরিলিখিত আছে, একবার বর্গক্ষেত্র যখন অন্তর্লিখিত আছে। বৃত্ত দুটো কিন্তু ক্ষেত্রফল একই, অর্থাৎ বৃত্ত দুটির ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গমিটার দেয়া আছে। তাহলে বৃত্তটির আমাদের ব্যাসার্ধ জানতে হবে। ধরি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে r মিটার ধরলাম। অতএব সূত্রানুযায়ী বৃত্তটির ক্ষেত্রফল তাহলে কত হবে, সূত্র অনুযায়ী ক্ষেত্রফল কত হবে না, পাই আর স্কোয়ার বর্গমিটার, পাই আর স্কোয়ার বর্গমিটার। সুতরাং এই পাই আর স্কোয়ার বর্গমিটার মানই হচ্ছে 154 বর্গমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল দেয়া আছে, প্রদত্ত আছে। ক্ষেত্রফল প্রদত্ত, সুতরাং ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। অর্থাৎ পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154।
অর্থাৎ অতএব আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার সমান 154। অতএব আর স্কোয়ার, এটা শর্তানুসারে লিখবো আমরা, শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154, আর স্কোয়ার ইকুয়াল টু 154 বাই পাই, অর্থাৎ 154 বাই 22-এর সাথে পায়ের মান, অর্থাৎ 154 ইন্টু 7 বাই 22, অর্থাৎ 7 22 154, অর্থাৎ 49। অতএব আর ইকুয়াল টু রুট ওভার অফ 49, অর্থাৎ 7। তাহলে ব্যাসার্ধ বা আর এর মান পাওয়া গেল 7 মিটার। অর্থাৎ ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ সমান 7 মিটার। এবারে যখন বর্গক্ষেত্রটা পরিলিখিত আছে, তাহলে আমরা এখানে যদি এটা এই যে স্পর্শবিন্দুগুলো যোগ করি বৃত্তের, এই স্পর্শবিন্দুগুলো যোগ করলে একই রেখা হবে। কেননা আমরা কিভাবে করতে পারি এটা, না এখানে কেন্দ্রের সঙ্গে আমরা এই স্পর্শবিন্দুগুলো যোগ করছি। প্রথমে কেন্দ্র হচ্ছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে কেন্দ্র, আর এখানে আমরা চতুর্ভুজটার নাম দিচ্ছি ABCD। তাহলে কেন্দ্র থেকে আমরা এটা ধরি P, এটা নাম দিলাম Q। কেন্দ্র থেকে স্পর্শবিন্দু P যোগ করলাম, কেন্দ্র থেকে স্পর্শবিন্দু Q যোগ করলাম। এখন স্পর্শবিন্দু যোগ করলে কি হচ্ছে, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বৃত্তের উপরে এই স্পর্শকের উপরে কি হয়, লম্ব হয়। এটা আমরা উপপাদ্যে পড়েছি, অর্থাৎ আমাদের যে বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য ছিল সেখানে আমরা জানি বা পড়েছি যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। আবার একইভাবে একই যুক্তিতে এটাও 90 ডিগ্রি। আর এখানে যদি আমরা একটা সমান্তরাল সরলরেখা টানি AD বা BC, তাহলে কি হবে, না এটা যেহেতু সমান্তরাল, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি, সুতরাং এটাও 90 ডিগ্রি হবে। 90 90 180, অন্তর্ভুক্ত কোণের যোগফল 180 ডিগ্রি। আবার যেহেতু এই সরলরেখা এই সরলরেখা এই সরলরেখা সমান্তরাল, তাহলে এদেরও অন্তর্ভুক্ত কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। ইতিমধ্যে এটা 90 ডিগ্রি জেনে গেছি, সুতরাং এটাও 90 ডিগ্রি। তাহলে দুটো পাশাপাশি বা সন্নিহিত কোণের যোগফল যেই 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে রেখাংশ দুটো কী হবে, একই সরলরেখায় আছে বা একই সরলরেখা অবস্থান করছে। সুতরাং OP আর OQ কোনো আলাদা সরলরেখা নয়, একই সরলরেখা। এবং অবশ্যই PQটা তাহলে কি হচ্ছে, একটাই রেখাংশ যেটা স্পর্শবিন্দু পর্যন্ত অঙ্কিত আছে, অর্থাৎ সরলরেখাটা ADর উপরেও লম্ব, আবার BCর উপরেও লম্ব। PQ ADর উপরেও লম্ব, BCর উপরেও লম্ব। সুতরাং এই যে PQ যে রেখাংশটা পাচ্ছি, PQ রেখাংশটা হচ্ছে কি, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি, এটা একটা কী হলো, আয়তক্ষেত্র হয়ে গেল। অর্থাৎ PQCD একটি আয়তক্ষেত্র, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, যেহেতু বর্গক্ষেত্রের এই কোণ 90 ডিগ্রি জানি আমরা, এখানে 90 ডিগ্রি পেয়েছি। সুতরাং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহু কী হয়, পরস্পর সমান হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি PQ, ছবি অনুযায়ী PQ সমান আমরা কি বলতে পারি, CD। CD মানে বর্গক্ষেত্রের বাহু, বাহু, অর্থাৎ আমরা PQটা আবার কি, PQটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস, PQটা হচ্ছে বৃত্তের পরিধি পর্যন্ত অঙ্কিত রেখাংশ। অতএব কেন্দ্রগামী পরিধি পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কি বলা হয়, বৃত্তের ব্যাস বলা হয়। কেন্দ্রগামী পরিধি পর্যন্ত কোনো রেখাংশ বৃত্তের, সেই রেখাংশটাকে বৃত্তের কি বলা হবে, ব্যাস। সুতরাং PQ হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাস সমান আমরা কি পেলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য। অর্থাৎ এটা PQটা হচ্ছে ব্যাস,
পিকিউটাকে আমরা এখানে বলতে পারি ব্যাস। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। ব্যাসের দৈর্ঘ্য আমরা এখানে পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ যেহেতু পেয়েছি, তাহলে ব্যাস কত পাবো? ব্যাস পাবো 2 × 8 অর্থাৎ 2 × 7, 14 মিটার। ব্যাস পাওয়া গেল 14 মিটার। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস কত পেয়েছি? 14, অর্থাৎ 14 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ব্যাসের দৈর্ঘ্যের সমান, ব্যাসের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কত? 14 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 14 মিটার। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল মানে আমরা পরিসীমা ক্ষেত্রফল দুটোকে আমরা বের করতে পারবো। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে যাব। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? 14, অর্থাৎ 4 × 14 অর্থাৎ 56 মিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? না, বাহু স্কয়ার। বাহু কত পেয়েছি? 14, অতএব 14 স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 14 স্কয়ার অর্থাৎ 196 বর্গ মিটার। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল দুটোই আমরা পেলাম। পরিসীমা হচ্ছে কত? না 56 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ মিটার। এবারে আমরা যাব অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রটি আছে তার পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। সেটা কি করে আমরা নির্ণয় করব? এখানে লক্ষ্য করো যে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রটি আছে সেটা 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থান করছে এবং দুটো শীর্ষবিন্দুকে যদি আমরা বিপরীত শীর্ষবিন্দু যোগ করি বর্গক্ষেত্রে, সেটা কি হবে? সেইটা অর্থাৎ সেটা অবশ্যই কী হবে না, কেন্দ্রগামী হবে। কেন কেন্দ্রগামী হবে? অর্থাৎ বর্গক্ষেত্রের বিপরীত শীর্ষ যোগ করলে সেটা বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এবং সেই কর্ণটা কেন্দ্রগামী হবে এবং অবশ্যই সেটা ব্যাস হবে। কেন হবে না, আমরা এখানে বর্গক্ষেত্রের এক একটা কোণ কত পাচ্ছি? এখানে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। এটা যদি বর্গক্ষেত্রের নাম দিই ABCD, তাহলে বিডি যে কর্ণ, তাহলে বিডি কর্ণ কেন্দ্রগামী হবে কেন বা এটা ব্যাস হবে কেন না, যেহেতু যে বৃত্তচাপের উপরে একটা কোণ পেয়ে গেছি আমরা 90 ডিগ্রি। যদি কোনো বৃত্তচাপের ওপরে যদি কোণ বা পরিধির উপরে যদি কোনো কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণটা যে বৃত্তাংশে অবস্থিত বা যে বৃত্তচাপে অবস্থিত সেটা হচ্ছে একটি অর্ধবৃত্তচাপ। কারণ এটা আমরা উপপাদ্যে পেয়ে গেছি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং এখানে বিএডি কোণ 90 ডিগ্রি, এটা পরিধিস্থ কোণ একটি। এই পরিধিস্থ কোণ 90 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে এই পরিধিস্থ কোণটি কত বৃত্তচাপের উপরে অবস্থান করবে না, এই পরিধিস্থ কোণটি অর্ধবৃত্তচাপের উপরে অবস্থান করবে। অর্থাৎ এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ। বিএডি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। বিএডি সমান 90 ডিগ্রি সমান অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই বিডিটা কী হবে? ব্যাস হবে। কারণ ব্যাসই বৃত্তকে সমান দুভাগে ভাগ করে, অর্ধবৃত্তে ভাগ করে। এটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত, তাহলে নিশ্চিতভাবে বিডিটা কী হচ্ছে? বৃত্তের ব্যাস। কারণ ব্যাসই বৃত্তকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ অর্ধবৃত্তে ভাগ করে। যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই বিডিটা হচ্ছে বৃত্তের ব্যাস। অতএব বিডি হচ্ছে বৃত্তের ব্যাস।
বিডি আমরা এগুলো উপপাদ্য আমরা পেয়েছি বৃত্তের ব্যাস। বিডি যদি বৃত্তের ব্যাস হয়, অ্যাকচুয়ালি বিডিটা কি, এবিসিডি যে বর্গক্ষেত্রটা আছে তার হচ্ছে কর্ণ, এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ। এখন বিডি বৃত্তের ব্যাস, এর আগে আমরা বৃত্তটির ব্যাস পেয়ে গেছি কত, ব্যাসার্ধ পেয়েছিলাম 7, অতএব ব্যাসে বিডি এর দৈর্ঘ্য, বিডি হচ্ছে বৃত্তের ব্যাস, বিডির দৈর্ঘ্য তাহলে কত হবে না 2 × 7 ব্যাসার্ধ, 2 × ব্যাসার্ধ, অর্থাৎ 2 × আমরা আগে পেয়েছি ব্যাসার্ধ পেয়েছিলাম কত 7, অর্থাৎ 14 মিটার। তাহলে বিডি ব্যাসের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 14 মিটার। আর যেহেতু যেই ব্যাস পেয়ে গেলাম তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, কেননা আমরা বাহু আর ব্যাসের বিডিটা হচ্ছে কর্ণ, বাহুর সঙ্গে কর্ণের একটা সম্পর্ক আছে, কারণ বিডিটা যেটা বিডি ব্যাস বলছি সেটাই তো বর্গক্ষেত্রের কর্ণ। সুতরাং বিডির দৈর্ঘ্য যেটা পেলাম সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণ বর্গক্ষেত্রের, বিডি বর্গক্ষেত্রের কর্ণ। অতএব কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত না 14 মিটার। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম কত 14 মিটার। এবারে বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে বাহুর একটা সম্পর্ক আছে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 × বর্গক্ষেত্রের বাহু, √2 × বর্গক্ষেত্রের ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 × বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। অতএব বাহুর দৈর্ঘ্য সমান কত হবে না, এই √2টা এদিকে এলো, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য, √2টা ভাগ হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য বাই √2, কর্ণের দৈর্ঘ্য বাই √2, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কত 14, সুতরাং 14/√2 এত মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যেই পাওয়া গেল, ক্ষেত্রফল আর পরিসীমা পেতে কোনো অসুবিধা নেই। তাহলে অতএব পরিসীমা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা (4 × বাহু দৈর্ঘ্য), 4 × 14/√2, অর্থাৎ 56/√2 মিটার, সমান 56/√2 × √2 করতে পারি, √2 এখানে গুণ করে দিলাম, অর্থাৎ এত মিটার সমান 56√2/2 মিটার সমান 28√2 মিটার। এটাই হচ্ছে কর্ণের পরিসীমার দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 28√2 মিটার। এবারে আসবো ক্ষেত্রফল, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে না বাহু স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, অর্থাৎ 14/√2 স্কয়ার, 14 × 14 = 196/2, অর্থাৎ
98, অর্থাৎ 98 বর্গমিটার। সুতরাং অন্তর্লিখিত বর্গক্ষেত্রেও আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল পেলাম। পরিসীমা পেলাম কত? 28 মিটার, আর ক্ষেত্রফল পেলাম 98 বর্গমিটার।